ওকে। রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং সংরক্ষণে সতর্কতা কি কি মেনে চলতে হবে, ঠিক আছে, এটা একটু দেখবো। রাসায়নিক দ্রব্য সংরক্ষণে ও ব্যবহারে সতর্কতা। তো আমাদের যে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল এটা হচ্ছে 10টা। হ্যাজার্ড সিম্বল কয়টা মোট? 10টা। হ্যাজার্ড সিম্বল হচ্ছে আমাদের কয়টা বলো তো? 10টা। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে কি স্বীকৃত, ভাবে স্বীকৃত। তো প্রথমত আমাদের রাসায়নিক দ্রব্য সংরক্ষণে যে সাধারণ নিয়মাবলী আছে, যেমন অ্যাসিডের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাসিড অ্যাসিড যেমন গাঢ় অ্যাসিড কোনগুলো, শক্তিশালী অ্যাসিড কোনগুলো, যেমন HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, গাঢ় অ্যাসিটিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। এগুলো হচ্ছে তোমার ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় অ্যাসিড হিসেবে। ঠিক আছে। তো প্রথমে আমরা অ্যাসিডটা দেখব। তো এখানে কি কি ব্যবহার করা হইতে পারে? গাঢ় HCl, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় ফসফরিক অ্যাসিড, গাঢ় অ্যাসিটিক অ্যাসিড, গাঢ় অ্যাসিটিক অ্যাসিড, গাঢ় ক্রোমিক অ্যাসিড বা ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। ক্রোমিক অ্যাসিডের মিশ্রণে কি ব্যবহার করা হয়? ক্রোমিক অ্যাসিডের মিশ্রণে ব্যবহার করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে। ক্রোমিক অ্যাসিডের মিশ্রণে কি ব্যবহার করা হয়? ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ এখানে ব্যবহার করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। তো এই অ্যাসিডের ক্ষেত্রে আমরা এগুলো তোমার কি ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি। তো এখানে হ্যাজার্ড সিম্বল কোনটা? এখানে আমরা হ্যাজার্ড সিম্বল রূপে সি ব্যবহার করি। করসিভ, করসিভ মানে কি? ক্ষয়কারক। সুতরাং আমরা এখানে ক্ষয়কারক মানে করসিভ ইউজ করব। করসিভ অর্থাৎ লেটার সি ব্যবহার করব, করসিভ। এবং পরিবেশ দূষক মানে ইনভায়রনমেন্টালি টক্সিক, অর্থাৎ আমরা এন ব্যবহার করব। কি ব্যবহার করব? এন। এন, এন মানে কি? বড় হাতের এন মানে হচ্ছে ইনভায়রনমেন্টালি টক্সিক, পরিবেশগতভাবে টক্সিক। তাহলে আমরা এন এবং সি এই দুইটা ব্যবহার করব এখানে। আচ্ছা, এখন আসলে সংরক্ষণ পদ্ধতি। সংরক্ষণ পদ্ধতিতে কিভাবে ব্যবহার করব আমরা? সংরক্ষণ। তো অ্যাসিড সংরক্ষণে আমরা কি ব্যবহার করব? ক্ষার জাতীয় বস্তু, যেমন সক্রিয় ধাতু যেগুলো সোডিয়াম, পটাশিয়াম, ধাতব হাইড্রাইড, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এইসব বিজারক পদার্থ এবং জারক পদার্থ এগুলোর সংরক্ষণে বা এদের সংস্পর্শে রাখা যাবে না। ঠিক আছে। তাহলে মনে রাখবা যে সক্রিয় ধাতু সোডিয়াম, পটাশিয়াম, ধাতব হাইড্রাইড, ধাতব ধাতব হাইড্রাইড, ধাতব হাইড্রাইড কোনগুলো? সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি শক্তিশালী জারক পদার্থকে সংরক্ষণ করা যাবে না, যেখানে তোমার অ্যাসিড গুলো থাকবে। ঠিক আছে। এদের সংস্পর্শে রাখা যাবে না, এদের সংস্পর্শে রাখা যাবে না। ঠিক আছে। এই জন্য আমরা কি ব্যবহার করব? গাঢ় অ্যাসিড গুলোর বোতলের মুখ খোলার সময় ফিউম হুড ব্যবহার করব। ফিউম হুড কি ব্যবহার করবো বলতো? গাঢ় অ্যাসিডের গাঢ় অ্যাসিডের বোতলের মুখ খোলার সময়
বোতলের মুখ খোলার সময় ফিউম হুড, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবো এটা, ফিউম হুড, ফিউম হুড ব্যবহার করতে হবে। ফিউম হুড ব্যবহার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল অ্যাসিড। এবার আসলে ক্ষারের ক্ষেত্রে আমরা কি কি ক্ষার ব্যবহার করি বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো ব্যবহার করি, ঠিক আছে। তো আমাদের এই ক্ষারের ক্ষেত্রে যে হ্যাজার্ড সিম্বল, হ্যাজার্ড সিম্বলটা কি ব্যবহার করি আমরা? হ্যাজার্ড সিম্বল করসিভ, মানে সি, সি ব্যবহার করি, করসিভ। এবং এবং এন মানে এনভায়রনমেন্টালি টক্সিক, অর্থাৎ পরিবেশগতভাবে টক্সিক। এই হ্যাজার্ড সিম্বলটা আমরা এখানে ব্যবহার করি, ঠিক আছে। তো আমাদের এখানে যে একটা অ্যামোনিয়া ব্যবহার করা হয় তার নাম হচ্ছে লিকার অ্যামোনিয়া। কি অ্যামোনিয়া? লিকার অ্যামোনিয়া। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা কি বলি? যে 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণ থাকবে। কি থাকবে? অ্যামোনিয়া থাকবে। এটাকে বলি আমরা লিকার অ্যামোনিয়া। কি বলি আমরা এটাকে? লিকার অ্যামোনিয়া, যেটা হচ্ছে বাণিজ্যিক ভাবে, বাণিজ্যিক ভাবে কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে আহ যেসব ক্ষার আমরা ব্যবহার করব ল্যাবরেটরিতে, তার সংস্পর্শে কিন্তু ধরো তোমার যেগুলো শক্তিশালী অ্যাসিড আছে সেগুলো রাখা যাবে না। হ্যাঁ। তারপরে তোমার হাইড্রোজেন গ্যাস বা যেগুলো এক্সপ্লোসিভ গ্যাস, যেগুলো বিস্ফোরণ হয়, হ্যাঁ, এগুলো রাখা যাবে না। তারপরে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, স্টেনাম, লেড এগুলো রাখা যাবে না আর কি। হুম। আচ্ছা, এগুলো আমরা দরকার নেই তেমন একটা। তো আমরা এখানে কি ব্যবহার করব? এখানেও আমরা সতর্কতা রূপে ফিউম হুড ব্যবহার করব, ঠিক আছে। ফিউম হুড, বিশেষ হবে লিকার অ্যামোনিয়া। যখন লিকার অ্যামোনিয়াটা খুলবো তখন আমরা কি ব্যবহার করব বলো তো? লিকার অ্যামোনিয়ার ক্ষেত্রে ফিউম হুড ব্যবহার করব। ফিউম হুড ব্যবহার সহ মাস্ক, নিরাপদ চশমা, গ্লাভস এগুলো ব্যবহার করতে হবে। তাহলে ফিউম হুড ব্যবহার করতে হবে এখানেও। আচ্ছা, এবার আসো পানি সক্রিয় বিজারক। পানি সক্রিয় বিজারক, পানি সক্রিয় বিজারক এগুলো কি বলতো? যেমন সোডিয়াম ধাতু, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপরে সোডিয়াম বোরনের হাইড্রাইড, এগুলো এগুলো হচ্ছে পানি সক্রিয় বিজারক। তো এখানে হ্যাজার্ড সিম্বলটা কি হবে? হ্যাজার্ড সিম্বল দাহ্য পদার্থ, মানে ফ্ল্যামেবল, দাহ্য পদার্থ ব্যবহার করবো আমরা এখানে। দাহ্য অর্থাৎ ফ্ল্যামেবল, ফ্ল্যামেবল অর্থাৎ বড় হাতের এফ, বড় হাতের এফটা ব্যবহার করবো এখানে, ঠিক আছে। বড় হাতের এফটা ব্যবহার করবো। এবং কি? বিষাক্ত পদার্থ, বিষাক্ত, টক্সিক, টক্সিক টি ব্যবহার করবো, টি, এসব ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। সো আমরা সোডিয়াম ধাতুকে
কোথায় ইউজ করতে পারি বলো তো? সোডিয়াম ধাতুকে আমরা কেরোসিনের মধ্যে ইউজ করব। ঠিক আছে, এটাকে আমরা রাখবো কেরোসিনে। কোথায় রাখবো? কেরোসিনে। আচ্ছা, আর এই যে এইগুলো আছে না, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এবং এই যে এগুলা, এগুলো কোথায় রাখবো বলো? এগুলো রাখবো হচ্ছে তোমার নিষ্ক্রিয় যেই পরিবেশগুলো আছে সেখানে, যেমন নাইট্রোজেন গ্যাসে, নাইট্রোজেন গ্যাসে, আর্গন গ্যাসে, আর্গন গ্যাসে, এখানে আমরা সংরক্ষণ করতে পারি। হ্যাঁ, তাহলে সোডিয়াম ধাতু সংরক্ষণ করব আমরা কেরোসিনে, আর এগুলো সংরক্ষণ করব নাইট্রোজেন গ্যাসে অথবা আর্গন গ্যাসে। মনে থাকবে? তাহলে এটা মনে রাখবো। হ্যাঁ, চল ভাবতে যায় কি ঘুরে টুরে মানে কি কস? হ্যাঁ, একটু ঘুরে মানে কিবাতে খায়া পরে যাবো। আরে না কেউ যাবো না, যাবো দেখি ওটা কেমন কেমন ফিল্মি গান। ওখানে গেলে বেশি মানে ইয়ে হয় আর কি। কে লেগা কি রে ভাই, বিপদের সময় তুই রিভার করতে পারছিস, কি মন থাকবো না? না, টাকাটা বেশি হলে আমাদের নেওয়ার চেষ্টা করতেছে। সাধারণ বিচারক যেমন, সাধারণ বিচারকের মধ্যে কি আছে? অক্সালিক অ্যাসিড, H2C2O4। এটা হচ্ছে একটা করসিভ, এটা একটা করসিভ, এটা একটা কি করসিভ, মনে থাকবে? আচ্ছা, এবার আসলে 4 নাম্বার, আমরা জারক পদার্থ সম্পর্কে জানবো। জারক পদার্থ, জারক পদার্থ কারা? যেমন তরল জারক, অলরেডি আমরা জানি এগুলো মোটামুটি। তরল জারক কারা আছে বলো? H2O2 মানে পারক্সাইড, ব্রোমিন দ্রবণ, তরল জারক। ঠিক আছে, তারপর কঠিন জারক কারা আছে? কঠিন জারকের মধ্যে আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর FeCl3, কপার সালফেট, নাইট্রেট লবণ, নাইট্রেট লবণ, তারপর তোমার পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, তারপর তোমার এই আর কি আছে, আয়োডিন আছে, আয়োডিন, তারপর হাইপোক্লোরাইট লবণ, হাইপোক্লোরাইট লবণ, হাইপোক্লোরাইট লবণ, এগুলো হচ্ছে তোমার কঠিন। হ্যাঁ, আর গ্যাসীয়র মধ্যে কি আছে? গ্যাসীয়র মধ্যে আছে হচ্ছে ক্লোরিন, 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 এরা হচ্ছে গ্যাসীয় জারক। তাহলে তরল কোনগুলো? H2O2 পারক্সাইডের দ্রবণ, ব্রোমিনের দ্রবণ। কঠিনের মধ্যে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরিক ক্লোরাইড, কপার সালফেট, নাইট্রেট লবণ, পটাশিয়াম ফেরিসায়ানাইড, আয়োডিন, হাইপোক্লোরাইট লবণ, এগুলো। হ্যাঁ, আর গ্যাসীয় মধ্যে আছে এগুলো। তো জারক পদার্থের জন্য আমরা হ্যাজার্ড সিম্বল কি ব্যবহার করি বলো তো? বৃত্তের উপর আগুনের শিখা, হ্যাজার্ড সিম্বলের নাম কি? হ্যাঁ, বলো তো। জারক পদার্থের জন্য আমরা হ্যাজার্ড সিম্বলটা ব্যবহার করি কি? হ্যাজার্ড সিম্বল, বৃত্তের উপর আগুনের শিখা, বৃত্তের উপর আগুনের শিখা, অর্থাৎ প্রতীকটা কি? প্রতীকটা হচ্ছে ও, প্রতীকটা হলো ও, এটা। এছাড়া যেগুলো এনভায়রনমেন্টাল টক্সিক পদার্থ আছে জারকের মধ্যে, তখন আমরা ব্যবহার করি হচ্ছে এন। কি ব্যবহার করি? এন। তাহলে আমরা এনও ব্যবহার করে থাকি, এনও। ঠিক আছে, এন, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল টক্সিক, এইসবের ক্ষেত্রে আমরা এন ব্যবহার করতে পারি। তো জারক পদার্থ সম্পর্কে আমরা জানলাম যে কঠিন কোনগুলো, গ্যাসীয় কোনগুলো, আর তরল কোনগুলো। এখন আসা হচ্ছে
রাসায়নিক দ্রব্যের সিম্বল বা ঝুঁকি বা ঝুঁকির মাত্রা, সাবধানতা। হুম, এগুলো সম্পর্কে একটু জেনে নেই। তাহলে প্রথমত হচ্ছে হ্যাজার্ড সিম্বল যেগুলো আছে এগুলো সম্পর্কে আগে ভালো মতো চিনতে হবে। হ্যাজার্ড সিম্বল যখন বিষাক্ত, বিষাক্তর ক্ষেত্রে আমরা ব্যবহার করি টি, কি ব্যবহার করি? টি। আচ্ছা, তাহলে বিষাক্ত কোনগুলো? যেমন ক্যাডমিয়াম, ক্রোমিয়াম লবণ, ক্রোমিয়াম, ক্রোমিয়াম লবণ, বেরিলিয়াম, সরি বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপর হচ্ছে লেড, মার্কারি, সায়ানাইড লবণ, সায়ানাইড লবণ, তারপর কি আর্সেনিক অক্সাইড, অ্যানিলিন, অ্যানিলিন। এরা সবাই হচ্ছে তোমার টক্সিক। এখানে আমরা টক্সিক ব্যবহার করব, ঠিক আছে? টক্সিক। তাহলে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম লবণ, বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লেড, মার্কারি, সায়ানাইড লবণ, আর্সেনিক অক্সাইড এবং অ্যানিলিন। এবার হচ্ছে অত্যন্ত বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত কারা? এটা ব্যবহার করবো আমরা টি প্লাস, কি দ্বারা? টি প্লাস। অত্যন্ত বিষাক্ত যেমন মার্কারির যে লবণগুলো আছে, মার্কারি লবণ সমূহ, মার্কারি লবণ সমূহ, তারপর হাইড্রোজেন সায়ানাইড, এইটা একটা। তারপরে সায়ানাইডের যে যৌগগুলো আছে, সায়ানাইড যৌগ, হ্যাঁ, নিকোটিন, নিকোটিন ও সায়ানাইড যৌগসমূহ। তাহলে এইটার কারণে কি হইতে পারে? যদি নিঃশ্বাসে যায়, ত্বকে যায়, তাহলে ত্বকের মাধ্যমে বা নিঃশ্বাসের মাধ্যমে যদি শোষিত হয়, তাহলে কি হইতে পারে? মৃত্যু হইতে পারে। কি হইতে পারে? মৃত্যু। ক্যান্সার সহ প্রজনন ক্ষমতা হ্রাস পায়, ঠিক আছে? ক্যান্সার সহ, ক্যান্সার সহ প্রজনন ক্ষমতা হ্রাস পায়, এটার কারণে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, ঠিক আছে? ক্যান্সার সহ প্রজনন ক্ষমতাগুলো হ্রাস পায় এটার কারণে। আচ্ছা, এখন আসো ক্ষতিকারক। ক্ষতিকারক, ক্ষতিকারককে আমরা কি দ্বারা প্রকাশ করব? এক্স এন, এক্স এন। এটা হলো ব্লিচিং পদার্থ যেগুলো আছে, ব্লিচিং পদার্থ, ব্লিচিং পদার্থ। তারপর হ্যালোজেন যুক্ত যৌগ, হ্যালোজেন যুক্ত যৌগ। তারপর তোমার আর কি থাকতে পারে? পেট্রোল, পেট্রোল থাকতে পারে, পেট্রোল। এগুলো, এগুলো হলো ক্ষতিকারক, হ্যাঁ। এক্স এন দ্বারা প্রকাশ করা হয়। আর উত্তেজক, উত্তেজক যারা তাদেরকে প্রকাশ করা হয় এক্স আই। যেমন বিরঞ্জক পদার্থগুলো আছে না, বিরঞ্জক, বিরঞ্জক কারা? বিরঞ্জক পদার্থ বলতে কিন্তু আমরা বলি ব্লিচিং পাউডার, ক্লোরিন গ্যাস, সালফার ডাইঅক্সাইড, এগুলো এগুলো বিরঞ্জক পদার্থ। যারা রংকে, যারা বর্ণকে বর্ণহীন করে দেয়, তারা হচ্ছে ব্লিচিং পদার্থ বা বিরঞ্জক পদার্থ। হ্যাঁ, তারপর হলো কি সিমেন্টের গুঁড়া, এরা হচ্ছে উত্তেজক। এরা কি? উত্তেজক। মনে থাকবে। আচ্ছা, উত্তেজক গেল, এখন আসো হচ্ছে দাহ্য। কি? দাহ্য, এফ, দাহ্য এফ। তাহলে এটা কি বলতো? দাহ্য পদার্থ কারা? ফ্ল্যামেবল। এরা হলো এফ, দাহ্য মানে ফ্ল্যামেবল। তাহলে যেগুলো পানির বিক্রিয়া তাপ উৎপন্ন করে, যারা পানির বিক্রিয়া কি করবে? তাপ উৎপন্ন করবে, যেমন সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জিঙ্কের পাউডার, জিঙ্কের পাউডার, ঠিক আছে?
জিঙ্কের পাউডার। তারপর অ্যারোসল। 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 পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। ব্রোমিন। ইথানল। ইথার। এরা সবাই হচ্ছে দাহ্য বা ফ্ল্যামেবল। দাহ্য বা ফ্ল্যামেবল। মনে থাকবে। তাহলে সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জিঙ্কের পাউডার, অ্যারোসল, পেট্রোলিয়াম, ব্রোমিন, ইথানল, ইথার। ঠিক আছে। আচ্ছা, এটা হলো ফ্ল্যামেবল। এবার আসো মারাত্মক দাহ্য। মারাত্মক দাহ্য। ঠিক আছে। মারাত্মক দাহ্য কারা? এটা হলো F+। A+। মারাত্মক দাহ্য। যেমন ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল ইথারের সংকেত লেখা দেওয়া আছে খাতার মধ্যে, দেখবা। তারপর এলপিজি, সিএনজি। তারপর অ্যাসিটিলিন গ্যাস মানে ইথাইন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস। এরা হচ্ছে মারাত্মক দাহ্য। মনে থাকবে। এবার আসো বিস্ফোরক। বিস্ফোরক। বিস্ফোরককে আমরা কি বলি? এক্সপ্লোসিভ গ্যাস। এক্সপ্লোসিভ। এক্সপ্লোসিভ ই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পারক্সাইড, জৈব পারক্সাইড যেগুলো আছে। জৈব পারক্সাইড। তারপরে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। টিএনটি, ট্রাইনাইট্রোটোলুইন। তারপর ধাতব অ্যাজাইড। ধাতব অ্যাজাইড। এরা হচ্ছে তোমার বিস্ফোরক। ঠিক আছে। বিস্ফোরক। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কি? পরিবেশ দূষক। পরিবেশ দূষক অর্থাৎ ইনভায়রনমেন্টাল টক্সিক পদার্থ যারা এন দ্বারা প্রকাশ করা হয়, যেমন অ্যামোনিয়া গ্যাস, ক্লোরিন গ্যাস, বিভিন্ন কীটনাশক। বিভিন্ন কীটনাশক। তারপর লিনডেন। লিনডেন। এগুলো মনে থাকবে। জারক। জারক তোমরা চিনো অলরেডি, জারক অলরেডি বলে দিছি। জারক মানে কি? বৃত্তের উপর আগুনের শিখা, তাই না? ও, তার মানে জারক যেগুলো সবগুলোই জারক অলরেডি বলা আছে, সুতরাং পারবা তোমরা। হ্যাঁ, জারকটা পারবা। ক্ষয়কারী। ক্ষয়কারী মানে হলো করসিভ। ক্ষয়কারী মানে কি? করসিভ। করসিভও তুমি জানো অলরেডি। করসিভ মানে কি? করসিভ মানে হচ্ছে গাঢ় অ্যাসিড, গাঢ় মানে গাঢ় ক্ষার। ঠিক আছে। গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার, এরা হচ্ছে করসিভ। ওকে। সুতরাং এটা লেখার দরকার নাই। তাহলে জারক হচ্ছে ও, আর ক্ষয়কারী হচ্ছে করসিভ। তোমরা মনে রাখবা যে ক্ষয়কারী যারা, করসিভ যারা, এদের পিএইচ এর মান 2.5-এর চেয়ে কম হয়, অথবা 12.5-এর চেয়ে বেশি হয়, তারাই হচ্ছে বেশি ক্ষতিকারক বা ক্ষয়কারক। এই কথাটা তোমরা লিখে রাখবা যে যাদের পিএইচ, যাদের পিএইচ, যাদের পিএইচ 2.5-এর চেয়ে কম, অথবা 12.5-এর চেয়ে বেশি, তারাই হচ্ছে কি? ক্ষয়কারক। বেশি ক্ষয়কারক। হ্যাঁ, তারাই হচ্ছে ক্ষয়কারক। যাদের পিএইচ 2.5-এর চেয়ে কম অথবা 12.5-এর চেয়ে বেশি, তারাই হচ্ছে ক্ষয়কারক। তাহলে আমরা এগুলো বুঝলাম। হুম। মুছে দিলাম। এখন আসো
তুমি যদি সোডিয়াম অথবা সোডিয়াম হাইড্রাইড অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নষ্ট করতে চাও, কি করতে চাও? নষ্ট করতে চাও, তাহলে কি ব্যবহার করতে হবে জানো? ব্যবহার করতে হবে ইথানল অথবা মিথানল অথবা বিউটানল ইউজ করতে হবে। আর তুমি যদি শুধুমাত্র অব্যবহৃত অব্যবহৃত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নষ্ট করতে চাও, তখন তোমার ব্যবহার করবা হচ্ছে জলীয় সোডিয়াম সালফেট অথবা ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে তুমি সোডিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে তুমি নষ্ট করতে চাইলে এগুলো ব্যবহার করতে পারো, যে কোনো একটা। আর অব্যবহৃত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে একা নষ্ট করতে চাইলে তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা আমরা মনে রাখবো, অবজেক্টিভের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার আসা হচ্ছে তোমার, তোমরা কিছু ছন্দ যদি মনে রাখতে চাও, যে দুই একটা ছন্দ দিলে ভালো হতো, তাহলে ছন্দর জন্য আমরা হচ্ছে কয়েকটা মনে রাখতে পারি, যেমন বিস্ফোরক। যারা বিস্ফোরক আছে, বিস্ফোরকের জন্য আমরা এই ছন্দটা ইউজ করতে পারি, যেমন আহ ডায়না, ডায়না আজ আসতে পারে, আসতে পারে। বিস্ফোরক মানে এক্সপ্লোসিভ, মানে ডাতে হচ্ছে ডায়াজোনিয়াম লবণ, কি ডায়াজোনিয়াম লবণ, নাতে হচ্ছে নাইট্রো যৌগ, নাইট্রো যৌগ। আজ মানে হচ্ছে অ্যাজাইড, কি অ্যাজাইড। আর আস্তে মানে হচ্ছে অ্যাসিটিলিন, তাই না? অ্যাসিটিলিন কে আছে না একটা বিস্ফোরকের ক্ষেত্রে? তাহলে এটা হলো যেগুলো অ্যাসিটিলিন বা অ্যাসিটিলাইট, অ্যাসিটিলাইট। আর পারেতে হচ্ছে পারক্সাইড, কি পারক্সাইড। তাহলে এটা গেল তোমার বিস্ফোরক, ডায়না আজ আসতে পারে, ডায়াজোনিয়াম লবণ, নাইট্রো যৌগ, অ্যাজাইড, অ্যাসিটিলাইট এবং হচ্ছে পারক্সাইড। এবার আসলে বিষাক্ত, বিষাক্তের জন্য আমরা কি শব্দ মনে রাখতে পারি? বিষাক্ত, বিষাক্তের জন্য যেমন ক্যাডার, ক্যাডার হাজির ছায়া পাবে, ক্যাডার হাজির ছায়া পাবে ক্রোয়েশিয়া গেলে। ক্রোয়েশিয়া কিন্তু একটা দেশের নাম। হুম, ক্রোয়েশিয়া গেলে। তাহলে ক্যাডার মানে হচ্ছে ক্যাডমিয়াম, হাজির মানে হচ্ছে মার্কারি, ছায়া মানে হচ্ছে সায়ানাইট, সায়ানাইট। পাবে মানে হচ্ছে লেড, পাবে মানে লেড। আর ক্রোয়েশিয়া মানে ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ঠিক আছে? তাহলে এরা বিষাক্ত, মনে থাকবে। ক্যাডমিয়াম, মার্কারি, সায়ানাইড, লেড এবং ক্রোয়েশিয়া ক্রোমিয়াম। এবার বিস্ফোরকটা মুছে দেই, তোমরা বিষাক্তটা লিখতে থাকো। এবার আসো হচ্ছে উত্তেজক। উত্তেজকের জন্য আমরা কি ছন্দ মনে রাখতে পারি? যেমন বীরের সোপানে, বীরের বীরের সোপানে সীমা এখানে, মানে হচ্ছে বিরঞ্জক পদার্থ, কি বিরঞ্জক পদার্থ। সোপানে মানে হচ্ছে সোপ পাউডার, যেগুলো আছে সোপ পাউডার, সোপ পাউডার। সীমা মানে কি? সিমেন্টের গুঁড়া। আর এখানে মানে হচ্ছে অ্যাসিড, ক্ষার, অ্যাসিড। আর খাতে হলো ক্ষার, ঠিক আছে?
আর লাস্ট একটা দিব, সেটা হচ্ছে তোমার দাহ্য পদার্থের জন্য। দাহ্য পদার্থ, দাহ্য মানে হলো ফ্ল্যামেবল। কি? ফ্ল্যামেবল। যেমন এটা লিখবো, জেনি আপা, জেনি আপা বই দাগায় লাল সবুজে, দাগায় লাল সবুজে। যে মানে হচ্ছে জিঙ্কের পাউডার, জিঙ্ক পাউডার। হ্যাঁ, আপাতে হচ্ছে অ্যারোসল, অ্যারোসল। পাতে হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। বইতে হচ্ছে ব্রোমিন, ব্রোমিন। দাগাইতে হচ্ছে বই, ইতে হচ্ছে, ইতে হচ্ছে এই যে ইতে, ইতে, ইতে দুটো আছে, ইথাইল আর ইথার। ইথাইল আর ইথার, ইথাইল আর ইথার। ঠিক আছে? আচ্ছা, মনে থাকবে। আর দাগায় মানে দাহ্য, দাগায় মানে দাহ্য। তাহলে জিঙ্ক পাউডার, অ্যারোসল, পেট্রোলিয়াম, ব্রোমিন, ইথাইল আর ইথার, এরা হচ্ছে দাহ্য পদার্থ। এবার আসো রাসায়নিক দ্রব্য ব্যবহারের ঝুঁকি। রাসায়নিক, রাসায়নিক দ্রব্য ব্যবহারের ঝুঁকি, যে কটা বলবো শুধু সেই কটা পড়বা, সব পড়তে হবে না। হ্যাঁ, এখানে অনেক ঝুঁকি আছে, এত ঝুঁকি মনে থাকবে না। যেগুলো পড়তে বলবো শুধু সেগুলো পড়বা। আচ্ছা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেগুলো হচ্ছে করসিভ, করসিভ প্লাস হচ্ছে তোমার উত্তেজক। হ্যাঁ, অর্থাৎ সি প্লাস আই, সি প্লাস আই, করসিভ প্লাস উত্তেজক। তো এদের ঝুঁকিটা কি বলতো? এরা চামড়ার ক্ষয় করবে, চোখের জন্য ক্ষতিকর এবং হাঁপানি সৃষ্টি করে। ঠিক আছে? চামড়া ক্ষয় করে। তারপরে ব্রঙ্কিয়াল, ব্রঙ্কিয়াল মানে কি? ব্রঙ্কিয়াল কই থাকে? আমাদের ফুসফুসে, তাই না? তাহলে ব্রঙ্কিয়াল উত্তেজক, উত্তেজক মানে, মানে হচ্ছে অর্থাৎ হচ্ছে হাঁপানি তৈরি করে, হাঁপানি, হাঁপানি, হাঁপানি তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, এই যে পারক্সাইড, পারক্সাইড, তারপর হচ্ছে ধাতব অ্যাসিটিলাইট, অ্যাজাইড, ওজোনাইড। হ্যাঁ, ধাতব অ্যাসিটিলাইট, অ্যাজাইড। হ্যাঁ, তারপর তোমার ওজোনাইড, ওজোনাইড। এটার জন্য আমরা কি ব্যবহার করবো বলো তো? এটা হলো এফ প্লাস ইএক্স, মানে হচ্ছে দাহ্য প্লাস বিস্ফোরক, দাহ্য প্লাস বিস্ফোরক। হুম, অর্থাৎ এরা বিস্ফোরণ ঘটায়। কি ঘটায়? এরা বিস্ফোরণ ঘটায়। দাহ্য প্লাস বিস্ফোরক, দাহ্য প্লাস বিস্ফোরক। আর আরেকটা পড়বো 3 নাম্বার, এটা হচ্ছে তোমার সায়ানাইড এবং অ্যানিলিন। এরা কি করে? আমাদের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। কি যুক্ত হয়? হিমোগ্লোবিনের সাথে। তাহলে মনে রাখবো আমরা, সেটা হচ্ছে সায়ানাইড, যেমন পটাশিয়াম সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড,
আর্সেনিক অক্সাইড, আর্সেনিক অক্সাইড। তারপর হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিন, হ্যালোজেন যৌগ, হ্যালোজেন যৌগ। এরা কি করে? এরা হচ্ছে এই যেমন এই যে সায়ানাইড এবং এই যে হ্যালোজেন যেগুলো আছে, অ্যানিলিন যেগুলো আছে, এরা কি করে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। যুক্ত হয় কার সাথে? হিমোগ্লোবিনের সাথে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে সায়ানাইড ও হিমোগ্লোবিন, অ্যানিলিন, সায়ানাইড ও অ্যানিলিন, এরা যুক্ত হয় কার সাথে? হিমোগ্লোবিনের সাথে। হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, হিমোগ্লোবিনের সাথে, সাথে যুক্ত হয়, যুক্ত হয় এবং জটিল যৌগ তৈরি করে এবং ফুসফুসে অক্সিজেন বহন করতে বাধা দেয়। কারণ কি জানো? হিমোগ্লোবিন যুক্ত থাকে কার সাথে? অক্সিজেনের সাথে, তৈরি করে অক্সি হিমোগ্লোবিন। এখন সায়ানাইড এবং অ্যানিলিন যখন যুক্ত হয়ে যায় হিমোগ্লোবিনের সাথে, তখন কিন্তু অক্সিজেন আর বাইন্ড করতে পারে না, তখন অক্সিজেনের ঘাটতি হয়, তখন ফুসফুসে অক্সিজেন পরিবহন বন্ধ হয়ে যায় এবং মৃত্যু ঘটে। কি ঘটে? মৃত্যু ঘটে। মনে থাকবে। এটা হলো আসল কারণ। আর হ্যালোজেন কি করে বলতো? এই হ্যালোজেনটা হচ্ছে লিভারের ক্ষতিগ্রস্ত করে, লিভার, লিভার ক্ষতিগ্রস্ত করে, লিভার ক্ষতিগ্রস্ত করে। মনে থাকবে, এগুলো মনে রাখবা। আচ্ছা তাহলে আহ লেখা হয়েছে কোনগুলো কি করে। আচ্ছা এখন দেখো, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড একে বলা হয় কি জানো? অ্যাসিডের রাজা বলা হয়। কি বলা হয়? অ্যাসিডের রাজা। আর কি বলা হয় জানো? ব্যাটারির অ্যাসিড বলা হয়, ব্যাটারির অ্যাসিড, ব্যাটারির অ্যাসিড। তাহলে কিং অফ অ্যাসিড কে বলো তো? কিং অফ অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কিং অফ অ্যাসিড। হ্যাঁ, এটা কি করে? এটা পানির পিএইচ এর মানকে দ্রুত হ্রাস করে। পানির পিএইচ মান, পানির পিএইচ মানের দ্রুত হ্রাস করে, দ্রুত হ্রাস করে। মাটির পিএইচ হ্রাস করে, মাটির পিএইচ হ্রাস করে। আর মাটির অণুজীবকে ধ্বংস করে, মাটির অণুজীবকে, অণুজীবকে ধ্বংস করে। ঠিক আছে। আচ্ছা, এরপর হলো ফরমালিন। ফরমালিন মানে কি? ফরমালিন মানে হচ্ছে এই ফর্মালডিহাইড। এটা হলো ফর্মালডিহাইড। এটার 40% জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। আর ও কি করে বলতো? আর কারণে কিডনি নষ্ট হইতে পারে। কি হইতে পারে? কিডনি নষ্ট হতে পারে। আর কি হইতে পারে এটা? পানির ডিও, বিওডি, সিওডি ভারসাম্য নষ্ট করে, এর ভারসাম্য নষ্ট করে। মনে থাকবে। ওকে। তাহলে ফরমালিনের কাজ কি বুঝতে পারছো? কিডনি নষ্ট করবে, আর হচ্ছে পানির ডিও, বিওডি, সিওডি এগুলোকে ভারসাম্য নষ্ট করবে। আচ্ছা এরপরে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে কি করে? পেটে গেলে ডায়রিয়া হয়। কি হয়? পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়, কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়, সম্পূর্ণরূপে নষ্ট হয়। ঠিক আছে।
ও, দাঁড়া 1 মিনিট। ফরমালিনের এই কাজটা একটু মুছে দাও। ফরমালিনের কারণে এটা আসলে মূলত কি করে? পচন রোধক। পচন রোধক হিসেবে কাজ করে। পচন রোধক ও প্রাণীকোষ ধ্বংস করে। প্রাণীকোষ ধ্বংস করে। ফরমালিনের এখানে এটা লেখো। আর পানির পানির ডিও, বিওডি এবং সিওডি কে হচ্ছে ভারসাম্য রক্ষা করে? ক্লোরোফর্ম। কে করে? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। সে হচ্ছে কি করে বলতো? পানির বিওডি, সিওডি এবং ডিও, পানির ডিও, সিওডি এবং বিওডি ভারসাম্য রক্ষা, নষ্ট করে, ভারসাম্য নষ্ট করে। এই ক্লোরোফর্মের কারণে কি হয়? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। মারাত্মকভাবে ক্ষতি হয়। ঠিক আছে? তাহলে ক্লোরোফর্মের কারণে কি হয়? পানির ডিও, সিওডি, বিওডি ভারসাম্য নষ্ট হয় এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এরপরে দেখো, আমাদের ক্ষতিকর বিষাক্ত পদার্থের বিকারকের পরিবর্তে আমরা বিকল্প উপাদান কি ব্যবহার করতে পারি? যেমন ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের বিকল্প বিকারক কি? ক্লোরোফর্মটা লিখতে কেমন লাগে? এটা হলো ক্লোরোফর্ম। ঠিক আছে? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। এটার বিকল্প কি বলতো? বিকল্প আমরা কি ব্যবহার করতে পারি? খুব ইম্পর্টেন্ট বিকল্প হচ্ছে হেক্সেন। কি ব্যবহার করতে পারি? হেক্সেন। তারপর CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এটার বিকল্প হচ্ছে হেক্সেন। এটারও হেক্সেন। মনে থাকবে। বেনজিন। বেনজিন এবং জাইলিন এটার বিকল্প রূপে ব্যবহার করতে পারে কি? বেনজিন এবং জাইলিন এটার বিকল্প রূপে হচ্ছে টোলুইন ব্যবহার করতে পারি। টোলুইন। টোলুইন অর্থাৎ CH6H5CH3, টোলুইন ব্যবহার করতে পারি। তাহলে বেনজিন এবং জাইলিনের পরিবর্তে বা বিকল্প বিকারক টোলুইন। হ্যাঁ। আচ্ছা, আর CCl4 এবং ক্লোরোফর্ম এদের বিকল্প হচ্ছে হেক্সেন। এদের বিকল্প কি? হেক্সেন। মনে থাকবে। এরপরে হচ্ছে কি? লেড ক্রোমেট। লেড ক্রোমেট এটার বিকল্প রূপে কি ব্যবহার করতে পারি আমরা? পটাশিয়াম কার্বনেট। পটাশিয়াম কার্বনেট বিকল্প রূপে। আর পটাশিয়াম ধাতু, এটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ক্যালসিয়াম ধাতু। ক্যালসিয়াম ধাতু। ঠিক আছে? পটাশিয়াম ধাতুর পরিবর্তে আমরা ক্যালসিয়াম ধাতু ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে দেখো, বিকল্প থেকে প্রশ্ন আসতে পারে কোথায় কি বিকল্প ব্যবহার করা হয়। তোমাদের মেইন বইয়ের কোশ্চেনে কিন্তু এগুলো আছে। এখন দেখো, লিভার সিরোসিস বিগত বছরে কি কি আসছে কয়েকটা প্রশ্ন দেখো এখান থেকে। যেমন লিভার সিরোসিস। লিভার সিরোসিস করতে পারে কোনটি? করতে পারে কোনটি? উত্তর হবে কি? হ্যালোজেন যুক্ত যৌগ। কে করতে পারে? যারা হ্যালোজেন যুক্ত যৌগ। হ্যালোজেন যুক্ত যৌগ। এটা আসছিল।
তারপরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিম্বল কয়টি? হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড সিম্বল হচ্ছে 12টা, এটাও আসছিল। হ্যাজার্ড সিম্বল 12টা। আরেকটা আসছিল তেজস্ক্রিয় মৌলগুলোকে, তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়? তেজস্ক্রিয় মৌলগুলোকে বুঝবেন কোন ধাতুর প্যাকেটে, টিউশন আছে নাকি? টিউশন আছে? কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়? উত্তর হবে কি? সীসা। ভাই আরে আজকে তুই আমরা তুই মনে করছে কেউ তাকাবি তুই আরেকদিন খাবি আমার লোকে, তোর এমনি খাওয়ানো, তুই কি করছ বেটা? ট্রিট খাওয়াইতেছেন না এমনি খাওয়াবে। আরে খাওয়ানো না মানে ওটা টেয়া হয় না এরকম করে খাওয়াইতেছি। এখন ভাইজান আমি জানি তো। তোর বেতন তো 8,000 পায় তোরে দিলাম কত 3,000 তো দিয়ে দিলাম। তোর তো সব তোরটি শেষ করলাম, আরেক জায়গায় 4,000 শেষ করলাম। নিচের কোনটি দাহ্য গ্যাস নয়? কি কি হবে দাহ্য গ্যাস নয় কোনটা? অক্সিজেন, বিউটেন, হাইড্রোজেন, প্রোপেন। তাহলে অক্সিজেন কিন্তু দাহ্য গ্যাস না। বাকিগুলো যেমন ছিল বিউটেন, বিউটেন দাহ্য গ্যাস, হাইড্রোজেন দাহ্য গ্যাস, প্রোপেন দাহ্য গ্যাস, এরা কিন্তু দাহ্য গ্যাস। সো কোনগুলো দাহ্য গ্যাস না, কোনটা দাহ্য গ্যাস, কোনটা ক্ষতিকারক, কোনটা করোসিভ, কোনটা পরিবেশ ক্ষতিকারক, হ্যাঁ কোনটা অতিরিক্ত দাহ্য পদার্থ, সবগুলো তোমাদের জানতে হবে। তাহলে কিন্তু কোনটা দাহ্য, কোনটা দাহ্য নয়, এই প্রশ্নগুলো অ্যান্সার তখন করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই 5টা প্রশ্ন কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে এগুলো পড়বা, বাকি যেগুলো আসে না সেগুলো তো পড়তেই হবে। পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্যটা কি? পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য, এটা আসছিল। ঠিক আছে, এটা অত্যন্ত বিষাক্ত। এটা কি? অত্যন্ত বিষাক্ত। তাহলে এটা কিন্তু আসছিল যে, তাহলে কিন্তু বিষাক্ত একটা আছে, শুধু বিষাক্ত একটা আছে অত্যন্ত বিষাক্ত, দুইটা কিন্তু আলাদা, হ্যাঁ। তাহলে পটাশিয়াম সায়ানাইড কিন্তু অত্যন্ত বিষাক্ত একটা পদার্থ। তাহলে তোমাদের এই যে লিস্টটা করে দিছি একটু আগে, কোনটা বিষাক্ত, কোনটা অত্যন্ত বিষাক্ত, কোনটা দাহ্য, কোনটা অত্যন্ত দাহ্য, কোনটা করসিভ মানে ক্ষতিকারক, কোনটা পরিবেশের জন্য টক্সিক, এগুলো সবগুলো একটু বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে এই 5টা এই প্রশ্ন শুনে, করার চেষ্টা করবা। না 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 সেন্টার এখন আসা হচ্ছে ঠিক আছে। গুণগত বিশ্লেষণের প্রকারভেদ। 7টা 19 তো বাজে বেটা, ভালো লাগলো। গুণগত বিশ্লেষণের প্রকারভেদ। হ্যাঁ গুণগত বিশ্লেষণের কে? প্রকারভেদ। গুণগত না বিশ্লেষণের না করতে প্রকারভেদ। ডাক্তার তো গাড়ি একটা টিউশন নিয়ে আসতে পারে। এক নাম্বার কি? ম্যাক্রো বিশ্লেষণ। কি বিশ্লেষণ? ম্যাক্রো। এখানে 0.5 গ্রাম থেকে 2.0 কঠিন পদার্থ কি করা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এটা মনে রাখবা। আর মাইক্রোতে কি করা হয়? মাইক্রোতে, মাইক্রোতে হচ্ছে মাইক্রো বিশ্লেষণ। আর একটা আছে সেমি মাইক্রো। একটা কি আছে? সেমি মাইক্রো। সেমি মাইক্রো, সেমি মাইক্রো। এখানে করা হয় হচ্ছে 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম। অর্থাৎ এটাকে আমরা যদি মিলিগ্রামে নেই তাহলে কি বলতে পারি? 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম কঠিন পদার্থ আমরা ব্যবহার করতে পারি এখানে। ঠিক আছে, আর মাইক্রোতে হচ্ছে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম।
বা তার কমও হতে পারে, হ্যাঁ, এটা কমও হতে পারে। এটা 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম। আর ম্যাক্রোতে হচ্ছে 0.5 গ্রাম থেকে 2.0 গ্রাম। ঠিক আছে, তাহলে ম্যাক্রোতে একটু বেশি, হ্যাঁ, মাইক্রোতে সবচেয়ে কম, আর সেমি মাইক্রোতে একটু বেশি। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে কোনটাতে কতটুকু নেওয়া হয় কঠিন পদার্থ। এই যে সেমি মাইক্রো থেকে কিন্তু কোশ্চেন আসছিল একটা, হ্যাঁ, এটা কিন্তু অলরেডি চলে আসছে, 2022 সালে আসছিল। ঠিক আছে, দেখো, সেমি মাইক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো। তো এখানে লিখবা যে বিকারক হিসেবে সরাসরি হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার না করে থায়ো অ্যাসিটামাইড, থায়ো অ্যাসিটামাইড ব্যবহার করবো আমরা। ঠিক আছে, অর্থাৎ CH3CSNH2, এটা হলো থায়ো অ্যাসিটামাইড ব্যবহৃত করতে হবে। তাহলে সরাসরি আমরা হাইড্রোজেন সালফাইড নিব না, না নিয়ে আমরা থায়ো অ্যাসিটামাইড, এটা আসছিল, এই যে এইটা সংকেতটা আসছিল, হ্যাঁ, যে এটা কোথায় ব্যবহার করা হয়, সেমি মাইক্রো বিশ্লেষণে ব্যবহার করা হয়, সেমি মাইক্রো বিশ্লেষণে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, সেমি মাইক্রোতে দ্রবণের আয়তন কত, দ্রবণের আয়তন 2 থেকে 4 ml, 2 থেকে 4 ml। আর মাইক্রোতে হচ্ছে 0.2 থেকে 1 ml দ্রবণের আয়তন, মনে থাকবে। আর ম্যাক্রোতে হচ্ছে একটু বেশি হবে, ম্যাক্রোতে 20 থেকে 30 ml দ্রবণের আয়তন। ভাই আর কয় মিনিট আছে? এই শেষের দিকে আর 20 মিনিট লাগবে। আচ্ছা, এখন দেখ, নিরাপত্তা সামগ্রী, নিরাপত্তা সামগ্রীর পরে আর তেমন কিছু নাই, বুঝছস, এই 20 মিনিট লাগতে পারে। দেখ, সেফটি গ্লাস, সেফটি গ্লাস, এখানে আমরা কি ব্যবহার করি, নাইট্রাইল রাবার গ্লাস, নাইট্রাল নাইট্রাইল রাবার গ্লাস, অর্থাৎ এটা একটা পরিবেশ বান্ধব। হুম, পরিবেশ বান্ধব। তারপর আমরা অ্যাপ্রন ব্যবহার করব, সেফটি গ্লাস, সেফটি গ্লাভস। হুম, এটা গ্লাভস, হ্যাঁ, এটা গ্লাস না, গ্লাভস হবে, হ্যাঁ, গ্লাভস, গ্লাস লেখছি না, গ্লাভস হবে এটা, গ্লাভস। গ্লাভসের মধ্যে এটা ব্যবহার করবো আমরা, গ্লাসের মধ্যে আমরা ব্যবহার করবো কন্টাক্ট লেন্স, হ্যাঁ, সেফটি গ্লাস। সেফটি গ্লাস কোনটা ব্যবহার করবো জানো, সেফটি গ্লাস, কন্টাক্ট লেন্স, কন্টাক্ট লেন্স, কন্টাক্ট লেন্স, সেফটি গ্লাস। আর ওয়াটার বাথ, মানে পানিগাহ, ওয়াটার বাথ বা পানিগাহ, এখানে আমরা ওয়াটার বাথের জন্য সর্বোচ্চ 99 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দিয়ে থাকবো। ঠিক আছে, তাপমাত্রা। আর ব্যবহার করবো হলো ফিউম হুড। ফিউম হুড কখন ব্যবহার করা হয়,
ফিউম হুড ব্যবহার করা হয় গাঢ় যেগুলো অ্যাসিড আছে এবং গাঢ় ক্ষার যেগুলো আছে সেগুলোর জন্য। ঠিক আছে। স্যার ফিউম হুডের আগে এটা কি লেখছেন? পানি? পানি গাহ, ওই যে ওয়াটার বাথ, ওয়াটার বাথ, ওয়াটার বাথ, পানি গাহ। এবার আসলে হ্যান্ড গ্লাভস কি কি আছে, এখান থেকে হ্যান্ড গ্লাভস এর ব্যবহার গুলো একটু জানতে হবে, হ্যাঁ? কয়েকটা হ্যান্ড গ্লাভস জানবা, সবগুলো জানা দরকার নাই। আচ্ছা, হ্যান্ড গ্লাভস এর প্রকারভেদ। তাহলে একটা আছে নাইট্রাইল গ্লাভস, নাইট্রাইল। তো এখানে প্রধানত এটার কাজ কি, ব্যবহার কি, যেমন বৈদ্যুতিক শক এগুলো কি রোধ করবে, বৈদ্যুতিক শক রোধক। অর্থাৎ ল্যাবরেটরিতে কিন্তু এটা ব্যবহার করা হয় প্রধানত, নাইট্রাইল গ্লাস ব্যবহার করা হয়। এখানে কোনো অ্যালার্জি সৃষ্টি হয় না, এখানে অ্যালার্জি সৃষ্টি হয় না, অ্যালার্জি সৃষ্টি হয় না। তাহলে বৈদ্যুতিক শক রোধক ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় এবং অ্যালার্জি সৃষ্টি হয় না। এবার আসে হচ্ছে জিটেক্স গ্লাভস, খুবই ইম্পর্টেন্ট জিটেক্স গ্লাস, জিটেক্স গ্লাভস। এটা হলো তোমার কি, কিসের, তাপ রোধক গুলো আছে না, তাপ রোধক, তাপ রোধক অ্যাসবেস্টস, অ্যাসবেস্টস গ্লাভসের বিপরীত, বিকল্প রূপে, গ্লাভসের বিকল্প রূপে তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে, অ্যাসবেস্টস। ঠিক আছে। তো জ্বলন্ত বস্তু নিয়ে যখন কাজ করা হয় তখন তোমার জিটেক্স গ্লাসটা ব্যবহার করা হয়। এটা একটা ফাইবার কাজ, ঠিক আছে, এটা একটা ফাইবার কাজ, এটা একটা ফাইবার কাজ, ফাইবার কাজ, ঠিক আছে, ফাইবার কাজ। তাহলে জিটেক্স গ্লাভস, এরপরে হচ্ছে ল্যাটেক্স গ্লাভস, কি, ল্যাটেক্স গ্লাভস, ল্যাটেক্স, ল্যাটেক্স গ্লাভস। এটা হলো প্রাকৃতিক রাবার, কি, প্রাকৃতিক রাবার, এটা উপাদানটা হচ্ছে প্রাকৃতিক রাবার, প্রাকৃতিক রাবার। ওকে। এখানে অ্যালার্জি সৃষ্টি হবে, এখানে অ্যালার্জি সৃষ্টি হবে, অ্যালার্জি তৈরি হবে এখানে, অ্যালার্জি সৃষ্টি করে এটা। তাহলে যেই সব পদার্থ ক্ষয় করে চামড়ার এবং জ্বালা সৃষ্টি করে সেই সব পদার্থের বিরুদ্ধে ল্যাটেক্স গ্লাস ব্যবহার করা হয়। ঠিক আছে। অর্থাৎ চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী, জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের বিরুদ্ধে, রাসায়নিক পদার্থের ব্যবহারের সময় আমরা কি করব, ল্যাটেক্স গ্লাস ব্যবহার করব। মনে থাকবে। আচ্ছা, তাহলে প্রাকৃতিক রাবার ব্যবহার করা হয় ল্যাটেক্স গ্লাভসে। এবার সব পিভিসি, পিভিসি মানে কি, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড,
পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, তারপরে প্রাকৃতিক রাবার গ্লাভস। প্রাকৃতিক রাবার গ্লাভস, এটা হচ্ছে বৈদ্যুতিক শক প্রতিরোধক। কি? বৈদ্যুতিক শক প্রতিরোধক। হ্যাঁ, ল্যাটেক্স গ্লাসের মধ্যে তো প্রাকৃতিক রাবার ব্যবহৃত হয়। হ্যাঁ, ল্যাটেক্সের মধ্যে ব্যবহার করা হয়। তো ওইটা কি বৈদ্যুতিক শক প্রতিরোধক না? ল্যাটেক্সটা, ওখানে আমরা বিদ্যুতের কাজে ব্যবহার করি না তো এটা। তেমন তো যেগুলো সংক্রামক পদার্থগুলো আছে, সংক্রামক পদার্থ যেগুলো চামড়া ক্ষয় করে, জ্বালা করে, সেই সবের বিরুদ্ধে আমরা ল্যাটেক্স ব্যবহার করি। আর প্রাকৃতিকটা হচ্ছে বিদ্যুৎ, যেখানে বিদ্যুৎ আছে, চার্জার অথবা যে কোনো কিছু, রা ব্যাটারি, এইসব জায়গায় ব্যবহার করা হয় হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। মূলত আপনি যে যেগুলো একটু মৃদু ক্ষয়কারক যেগুলো, সেগুলোর আহ, ত্বক, সেগুলোর হাত থেকে রক্ষা করার জন্য এই ব্যবহার করা হয় প্রাকৃতিক রাবার গ্লাভস। তবে আমরা হচ্ছে এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই যে নাইট্রাইল গ্লাভস ব্যবহার করি, ঠিক আছে। বর্তমানে কিন্তু আমরা ল্যাবরেটরিতে নাইট্রাইলটা ব্যবহার করি। তোমাকে প্রশ্ন করলে যে ল্যাবরেটরিতে কোনটা ব্যবহার করা হয়, তাহলে বলবা যে নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভসটা কিন্তু বিদ্যুৎ শক প্রতিরোধক, বিভিন্ন ধরনের ক্ষয়কারক পদার্থ, তারপর তোমার রাসায়নিক পদার্থ, এইসবের বিরুদ্ধে তারা কাজ করতে পারে ভালো, নাইট্রাইল গ্লাভস। তাহলে নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে বেশি মনে রাখবা। আচ্ছা, পানির সংস্পর্শে বিস্ফোরিত হয় কোন পদার্থ? যদি প্রশ্ন আসে পানির সংস্পর্শে বিস্ফোরিত হয়, মনে রাখবা লিনা দিয়ে মনে রাখবা, লিনা। লিনা অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, নাতে সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড। অর্থাৎ এই তিনটা মনে রাখবা যারা পানির সংস্পর্শে বিস্ফোরিত হয়। ঠিক আছে। আচ্ছা, তো আজকে লাস্ট টপিক হচ্ছে এইটা, যে আমরা হাতে পড়ে গেলে বা হাতে অ্যাসিড লাগলে কি করব আমরা, বলো তো। ধরো আহ একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা কি, যে সোডিয়াম যে হাইড্রোক্সাইডটা আছে, এটা কিন্তু অনেক তীব্র একটা ক্ষার, এটা তো জানো। এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে। মনে রাখবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার যদি 10%, মাত্র 10% কস্টিক সোডা, হুম, কস্টিক সোডার, কস্টিক সোডার জলীয় দ্রবণ, কস্টিক সোডার জলীয় দ্রবণ 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে, চোখকে অন্ধ করে দিতে পারে। তাহলে 10%, মাত্র 10% কস্টিক সোডার জলীয় দ্রবণ 30 সেকেন্ডের মধ্যে তোমার কি করতে পারে, চোখকে অন্ধ করে দিতে পারে। মনে থাকবে। আচ্ছা, এখন আসো, হাতে যদি অ্যাসিড লাগে, কি লাগে হাতে? অ্যাসিড। দেখো, হাতে অ্যাসিড লাগলে, হাতে অ্যাসিড লাগলে মৃদু পরিষ্কারক রূপে, মৃদু পরিষ্কারক রূপে, মৃদু পরিষ্কারক রূপে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। ঠিক আছে, ধুয়ে ফেলতে হবে। তারপর তোমরা কি করবা, অ্যান্টিসেপটিক বার্ন লোশন লাগানো যেতে পারে সেখানে। ঠিক আছে, তাহলে এতটুকু মনে রাখবা যে অ্যাসিড পড়লে আমরা 5% কি দেবো, সোডিয়াম বাইকার্বনেট দিব। আচ্ছা, আর যদি ক্ষার দ্রবণ পড়ে, কি দ্রবণ পড়ে? ক্ষার দ্রবণ, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই আসে। ক্ষার দ্রবণ
চোখে যদি ক্ষার দ্রবণ পড়ে, ক্ষার দ্রবণ চোখে পড়লে, চোখে পড়লে আমরা কি করব বলতো, বোরিক অ্যাসিড দ্বারা ধুয়ে নিব। বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড দিয়ে চোখ ধুয়ে নিব। প্রথমে পানি দিয়ে চোখটা ধুইতে হবে, তারপরে বোরিক অ্যাসিড দ্রবণ দিতে হবে। বোরিক অ্যাসিড দ্রবণ, বোরিক অ্যাসিড দ্রবণ দিতে হবে, ঠিক আছে। বোরিক অ্যাসিড দ্রবণ দিতে হবে। ক্ষার দ্রবণ পড়লে কি দিতে হবে, বোরিক অ্যাসিড দ্রবণ। আর হাতে অ্যাসিড লাগলে দেবে 5% সোডিয়াম বাইকার্বনেট, মনে থাকবে। মুছে দিলাম। আচ্ছা, রাবিং অ্যালকোহল মানে কি বলতো? আর রাবিং অ্যালকোহল, অ্যালকোহল মানে বা 70% আইসো প্রোপাইল অ্যালকোহল। তারপর বার্নল ক্রিম, বার্নল ক্রিম, টিংচার আয়োডিন, টিংচার আয়োডিন, এগুলো আমরা কখন দেই? ফার্স্ট এইড বক্সের মধ্যে দেই, এগুলো ফার্স্ট এইড বক্সের মধ্যে আমরা দিয়ে থাকি। তারপর ডেটল, হ্যাঁ এই ওষুধগুলো, এই ওষুধগুলো ফার্স্ট এইড বক্সে দেওয়া হয়, ফার্স্ট এইড বক্স, ঠিক আছে। এখন এই টিংসার আয়োডিনটা ভালো মতো পড়তে হবে, এটা কিন্তু আসছিল। টিংসার আয়োডিন, টিংসার আয়োডিনটা কি? 2 গ্রাম আয়োডিন গুঁড়া, 2 গ্রাম আয়োডিন গুঁড়া, আয়োডিন গুঁড়া ও 3 গ্রাম, 3 গ্রাম পটাশিয়াম আয়োডাইড। এটার মিশ্রণকে, মিশ্রণকে 50 ml ইথানল, 50 ml ইথানল ও 45 ml ডিস্টিল ওয়াটারে দ্রবীভূত করে, ডিস্টিল ওয়াটারে দ্রবীভূত করে, দ্রবীভূত করে 2% টিংচার আয়োডিন দ্রবণ করা হয়। 2% টিংচার আয়োডিন দ্রবণ তৈরি করা হয়, 2% টিংচার আয়োডিন। তো 2 গ্রাম আয়োডিন গুঁড়া, 3 গ্রাম পটাশিয়াম আয়োডাইডের মিশ্রণকে 50 ml ইথানল এবং 45 ml ডিস্টিল ওয়াটারে দ্রবীভূত করে 2% কি করা হয়, টিংচার আয়োডিন দ্রবণ তৈরি করা হয়, মনে থাকবে। তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি এই যে এটা কিন্তু চলে আসছে একবার, সেটা কি জানো? যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা যদি চোখে পড়ে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার না? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চোখে পড়লে আমরা কি ব্যবহার করবো বলতো? বোরিক অ্যাসিড, অর্থাৎ এইটা কিন্তু বোরিক অ্যাসিড, H3BO3 সংকেত দিয়ে আসছিল, এটা কিন্তু বোরিক অ্যাসিড। হ্যাঁ বোরিক অ্যাসিড, এটা কিন্তু আমি লিখে দিচ্ছি আগেও যে বোরিক অ্যাসিড সংকেত এটা। তাহলে আমরা কি দ্রবণ দিব বলতো, যদি ক্ষার পড়ে চোখে তাহলে দিব বোরিক অ্যাসিড। আচ্ছা, আর আগুন প্রশমিত করার জন্য আমরা কি ব্যবহার করি জানো? আগুন প্রশমিত করার জন্য, এটা কিন্তু আসছিল 1920 সালেই, এই কিছু বছর আগেই। আগুন প্রশমিত করার জন্য আমরা ব্যবহার করি কার্বন ডাইঅক্সাইড। কি ব্যবহার করি? কার্বন ডাইঅক্সাইড। এটাও লিখে রাখো, যেটা আসছিল, যেটা আসছিল লিখে রাখি, যে আগুন প্রশমিত করার জন্য, আগুন প্রশমিত, প্রশমিত করার জন্য কি ব্যবহার করি বলতো? কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি আমরা। আগুন প্রশমিত করার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি। আর ক্ষার চোখে পড়লে আমরা কি ব্যবহার করি? বোরিক অ্যাসিড ব্যবহার করি। তাহলে এই দুইটা কিন্তু আসছিল অলরেডি, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের মোটামুটি এই অধ্যায় শেষ, হ্যাঁ এই অধ্যায় কিন্তু শেষ, এই অধ্যায় শেষ। তাহলে আমাদের বাকি আছে শুধু কর্মমুখে রসায়ন, ঠিক আছে। এই অধ্যায় শেষ, তাহলে যেতে পারো আজকের মতো সেই পর্যন্তই।